আমরা শুরু করতে পারি। তার আগে আমি একটু বলে নেই যে আমাদের সাথে আজকে যে রিসোর্স পারসন আছেন উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, যিনি আইটি সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, আইটি অডিটিং ব্যাংকে থেকে দীর্ঘ চাকরিকালীন সময়ে উনি অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছেন। ওনার একটি বড় পরিচয় না দিলেই নয়, সেটি হচ্ছে 2014 সালে একটি ওয়ার্ল্ড কম্পিটিশন হয় আইটির উপরে, এবং ওইটিতে উনি সেকেন্ড পজিশন হোল্ড করেছিলেন ওয়ার্ল্ড এথিক্যাল হ্যাকার অ্যান্ড পেনিট্রেশন টেস্টার হিসেবে, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। তো আমি আমাদের রিসোর্স পারসন মুশফিকুর রহমানকে টেক ওভার করতে বলছি। মুশফিক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে যেই কোর্সটা সেশনটা করব, অলরেডি আপনারা জানেন যে আমাদের টপিকটা হচ্ছে যে ডিজাইনিং আইটি রিস্ক ফ্রেমওয়ার্ক অ্যান্ড আইটি রিস্ক ম্যানেজমেন্ট। আমি আইটি সিকিউরিটি এবং আইটি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে লাস্ট 9 ইয়ার্সে আমি যেটা দেখেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের আইসিটি গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কাজ করতে গেলে, এবং প্রত্যেকটা ব্যাংক আমরা যারা কাজ করছি বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে, আমাদেরকে হচ্ছে যে আইটি অডিটিং করতে হয়, আইটি সিকিউরিটি ম্যানেজমেন্ট করা লাগে, আইটি রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করা লাগে, এবং হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং। এই ব্যাপারগুলো আমাদের প্রপারলি থাকতে হচ্ছে বা করতে হয়। তো যেহেতু মোটামুটি আমার সাথে অনেকেরই পরিচয় আছে, সেজন্য দেখা যায় যে আমি অনেক কল পাই যে আমরা আসলে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব, রিস্ক অ্যাসেসমেন্ট গুলো কিভাবে করতে হয়, রিস্ক ফ্রেমওয়ার্ক। যদিও 2015 সালে বাংলাদেশ ব্যাংকের আইসিটি গাইডলাইনের চ্যাপ্টার 3-তে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের কথাগুলো বলে দেওয়া আছে। আমি যেহেতু লাস্ট 18 ইয়ার্স প্রায় আমি চাকরির পাশাপাশি সেশন কন্ডাক্ট করা, যেটা আমি একটু কথা বলতে পছন্দ করি, আমি বিভিন্ন ক্লাস, কোর্স, সেশন কন্ডাক্ট করতে খুব পছন্দ করি। তো এই জায়গাগুলো থেকে আমার পরিচিত যারা আমার পিয়ার কলিগ আছেন ইন্ডাস্ট্রিতে, ওনাদের যে কুইরিজ গুলো ছিল সেগুলোকে দেখে সেগুলোকে রিজলভ করতে গিয়ে আমার কিন্তু মোটামুটি এখন আইটি রিস্ক ফ্রেমওয়ার্কটা অনেকখানি এস্টাবলিশড। এই জন্য আমি ফিনফ্রোতে আমাদের যারা বড় ভাইরা, আমাদের সিনিয়ররা আছেন, আমরা সবাই মিলে কথা বলে আমরা ডিসকাস করছিলাম যে আমি আমার ভিডিওটা বন্ধ করে দিছি, জাস্ট হচ্ছে যে অনেক সময় নেটওয়ার্ক ফল করে, সেজন্য যাতে প্রবলেম না হয়। সো যেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে যে ডেভেলপ করা এবং রিজলভ করার জন্য আমাদের অ্যাক্টিভিটি গুলো করতে হবে। সো আমরা কিভাবে এই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করতে পারি এবং সেটাকে রিজলভ করতে পারি, সেই জায়গাটা নিয়েই আসলে আমাদের এই কোর্সটা ডিজাইন করা। আমরা আজকে ফার্স্ট সেশনে আমরা রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন পয়েন্টস গুলো নিয়ে, এসেনশিয়াল টপিকস, টার্মস গুলো নিয়ে আমরা ডিসকাস করব, এবং তারপরেও ফার্দার আপনাদের যদি কোনো কুইরিজ থাকে, কোয়েশ্চেন থাকে, আমরা হয়তো ফিনপ্রো থেকে নেক্সট আরো সেশন করতে পারি রিস্ক ম্যানেজমেন্টের উপরে। কারণ আইটি রিস্ক ম্যানেজমেন্ট অনেক ভাস্ট একটা ব্যাপার, যেখানে আমাদের যেটা বললাম আইটি অডিট, আইটি সিকিউরিটি, আইটি রিস্ক, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, প্রত্যেকটা ইস্যু চলে আসে, ইনক্লুডিং আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার আর্কিটেকচার, তারপর হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার, হোল আইটি ইনফ্রাস্ট্রাকচারে আসলে কি স্ট্যাটাস, সেই জায়গাটা এনশিওর করা। কারণ আইটি সিকিউরিটি আমরা যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের অর্গানাইজেশনে, দেন এটা খুবই ইম্পর্টেন্ট যে এনশিওর করা যে বেনিফিট রিয়েলাইজ যাতে আমরা করতে পারি, এবং আইটিতে যে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্গানাইজেশন প্রপারলি বেনিফিটেড হচ্ছে। সো বেনিফিট রিয়েলাইজেশন একটা খুবই ইম্পর্টেন্ট, এবং গুড গভর্নেন্স অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করা। কারণ আমরা যতই প্রকিউরমেন্ট করি আর যত হাই কোয়ালিফাইড লোকই আমরা নেই না কেন, এবং যত বেনিফিটই দেই, যদি প্রপার গভর্নেন্স না থাকে তাহলে কিন্তু আমরা আইটি থেকে বেটার আউটপুট পাবো না। আমাদের হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই গুড গভর্নেন্সের একটা দুর্বলতা আছে, সেখানে আমাদের আইটি গভর্নেন্সে আরো বেশি হচ্ছে অবহেলা করা হয়।
সো এই জায়গাগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, আমরা এগুলাকে কিভাবে বোর্ডের কাছে নিয়ে যেতে পারি এবং আমাদের টপ ম্যানেজমেন্ট যারা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট তাদের কাছে নিতে পারি। কারণ আমাদের আইটি পিপল আর বিজনেস পিপল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই জায়গাগুলোকে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে। সো আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক যখন অডিট করে তারা লাস্ট 6-7 ইয়ার্স কিন্তু বারবার বলে আসতেছে যে ব্যাংকগুলো যে আইটি রিস্ক ম্যানেজমেন্ট পলিসি আছে সেই রিস্ক ম্যানেজমেন্ট পলিসিটাতে প্রপারলি ফ্রেমওয়ার্কটা ডিফাইন করা নাই, কি রিস্ক ইন্ডিকেটর ডিফাইন করা নাই, কি পারফরম্যান্স ইন্ডিকেটর ডিফাইন করা নাই, রিস্ক অ্যাপেটাইট, রিস্ক টলারেন্স, রিস্ক ক্যাপাসিটি, এই কনসেপ্টগুলো ডিফাইন করা নাই। সো এই কনসেপ্টগুলো আসলে কি এগুলো নিয়ে আমরা একটু ক্লিয়ারলি ধারণা নিব যাতে আমরা এগুলোকে প্রপারলি বুঝি এবং এগুলো ডিফাইন করে আমরা রিস্ক অ্যাসেস করতে পারি। সো আমরা জানি রিস্ক কি, রিস্ক হচ্ছে প্রবাবিলিটি, রিস্ক ইকুয়াল টু প্রবাবিলিটি ইনটু ইমপ্যাক্ট, অর্থাৎ আমার কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি কতটুকু এবং এইটার জন্য আমার ইমপ্যাক্টটা কি, লসটা কি, সেই লসটা কতটুকু, সেই জিনিসটাও আমাদের প্রপারলি আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে হবে। সো রিস্ক ঘটনা ঘটার প্রবাবিলিটি এবং হচ্ছে যে ইমপ্যাক্ট, এই দুইটাকে ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমার হচ্ছে রিস্ক। রিস্করে যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি তাহলে কিন্তু রিস্ক আমাদের জন্য অ্যাসেট অপরচুনিটি হিসেবে ক্রিয়েট হয়। সো রিস্ক থাকবেই, আমরা কখনোই বলতে পারবো না যে আমরা 100% রিস্ককে এলিমিনেট করতে পারছি। 100% সিকিউরিটি বলে কোনো কিছু নাই, 100% রিস্ক বলে কোনো কিছু নাই। পৃথিবীতে সবকিছুই রিস্ক থাকবেই, কিন্তু আমাদেরকে সবসময় রিস্ককে টলারেবল লেভেলে রাখতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্টের কাছে আমরা যে কমিটমেন্ট করব এবং ম্যানেজমেন্টের রিস্ক টলারেন্সের যে ক্যাপাবিলিটি, আমাদেরকে সবসময় রিস্ককে সেই টলারেন্স লেভেলের মধ্যে আনতে হবে এবং এই টলারেন্স লেভেলের মধ্যে আনার পরে আমাদেরকে প্রপারলি রিস্কটা আমাদের ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে হবে এবং এই কমিউনিকেট করে তাদের এগ্রিমেন্ট নিতে হবে এবং রিস্ককে কন্টিনিউয়াসলি ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে হবে যাতে রিস্কের থ্রেটটা আমাদের হাতের বাইরে চলে না যায়, আমাদের ম্যানেজিং ক্যাপাসিটি ক্যাপাবিলিটির বাইরে চলে না যায়। এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। এজন্য রিস্ককে আমাদেরকে সবসময় মনিটরিং করতে হবে, কারণ রিস্ক ম্যানেজমেন্ট is not an one time job, risk assessment is not an one time job, it's a continuous process during our প্রফেশনাল লাইফ সাইকেল। তো এই ব্যাপারটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমরা যে কোনো সময় রিস্ক যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদেরকে গভর্নেন্স এনশিওর করতে হবে। গভর্নেন্স মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে যে অর্গানাইজেশনে যারা আছে এমপ্লয়ি অর্থাৎ ইচ এন্ড এভরি এটাকে কি বলে যে আপনার স্টেক হোল্ডার অফ দ্য অর্গানাইজেশন হচ্ছে যে আমাদের পার্ট স্টেক হোল্ডারদের কাছে যার যে রেসপন্সিবিলিটি, যার যে অ্যাকাউন্টেবিলিটি, যার যে দায়িত্ব এবং যে অর্গানাইজেশন থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা তাকে তার বেনিফিটটা তার কাছে সময় মতো হ্যান্ড ওভার করে দেওয়াটাই এবং বুঝে দেওয়াটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা অর্থাৎ গভর্নেন্স এনশিওর করা। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা গভর্নেন্স এনশিওর করব ভ্যালু ক্রিয়েট করার জন্য। আপনারা দেখবেন যে অর্গানাইজেশনে কিছু হচ্ছে অর্গানাইজেশনের জন্য আর্নিং করে অর্থাৎ সেল করে, যারা প্রোডাক্ট সেল করে মার্কেটিং পিপল দে ডিরেক্টলি আর্ন মানি ফর দ্য অর্গানাইজেশন। বাট আইটি ডিপার্টমেন্ট, আইটি রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, আরএমডি, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, এইচআর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এদেরকে বলা হয় হচ্ছে কস্ট সেন্টার। কিন্তু প্রেজেন্ট বিজনেস সিনারিওতে এদেরকে কিন্তু আর কস্ট সেন্টার বলা হয় না, এদেরকে বলা হয় হচ্ছে এনেবলার। আপনি যত দ্রুত আপনার রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, যত দ্রুত আইটি বেস্ট সার্ভিস দিতে পারবে কাস্টমারকে, তত বেশি কিন্তু কাস্টমার চলে আসবে। আর এই কোভিড-19 সেশন আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখতে সাহায্য করছে। আমরা কিন্তু 1 বছর আগে বা 9 মাস আগেও কিন্তু আমরা অনলাইনে এরকম একটা ট্রেনিং করবো এটা আমরা ভাবি নাই। আজকে আমাদের দেশের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস হচ্ছে। আগে আমরা মনে করতাম অনলাইনে ক্লাস হওয়া মানে হচ্ছে এখানে ফাঁকি ঝুঁকি দেওয়া যেতে পারে, তারপরে অনলাইনে এই ধরনের সেশন গুলো নেওয়াটা আমরা করতে পারতাম না। বাট আইটি থাকার কারণে এই সিচুয়েশন আমাদেরকে আইটি কে ইউজ করে আমরা আমাদের বিজনেসের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, আমাদের টাইমের ইউটিলাইজেশনটা আমরা করতে পারছি। ঠিক তেমনি ভাবে আমাদের বিজনেসের ক্ষেত্রেও আমরা ইউটিলাইজেশনটা করতে পারি যদি আমরা আইটি কে প্রপারলি ব্যবহার করি। এখন এই আইটি কে ব্যবহার করতে গেলে আইটিতে অনেক রিস্ক থাকে
এই রিস্ক গুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেই জিনিসগুলো যদি আমরা আগে থেকে প্ল্যান না করি এবং এগুলোকে যদি আমরা প্রোঅ্যাক্টিভলি না ম্যানেজ করি তাহলে কিন্তু থ্রেট হবে এবং সেখানে আমাদের অনেক বড় লস হয়ে যাবে। আপনারা জানেন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকেরই হ্যাক হয়ে আমাদের 800 কোটি টাকার মতো চলে গেছে, 8000 কোটি টাকা মতো চলে গেছে। তারপরে হচ্ছে যে আপনার আমাদের গত বছর কয়েকটা ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে হচ্ছে যে হ্যাক হয়েছে, র্যানসমওয়্যার অ্যাটাক করছে, বিভিন্ন ধরনের ইস্যুজ আছে। তো সিকিউরিটি ডিপার্টমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ শুধুমাত্র হ্যাক থেকে বিজনেসকে বা ব্যাংককে সেভ করা না, এই হ্যাকটা যাতে না ঘটে এবং আইটিতে যত ধরনের ইনভেস্টমেন্ট হয় এবং আইটি যে সার্ভিসগুলো প্রোভাইড করে কাস্টমারকে, সেই সার্ভিসগুলো যাতে সিকিউর হয় এবং ইউজাররা যাতে ইউজ করে কমফোর্ট ফিল করে এবং প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারে, এই জায়গাটা এনশিওর করা, এই রিস্কগুলোকে আইডেন্টিফাই করে বের করে আনাটা হচ্ছে আইটি রিস্কের কাজ। আইটি রিস্ক ম্যানেজমেন্টে আমাদেরকে, আপনারা জানেন, নরমালি বাংলাদেশ ব্যাংক যেভাবে বলছে, আমাদের দেশের সবগুলা ব্যাংক সেভাবে প্র্যাকটিস করে না। আমরা একসময় ইডিএলে আমরা এই প্র্যাকটিসটা করতাম যে আমাদের আইটি সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট সরাসরি সিআরও কে রিপোর্ট করতো এবং সিআরও হচ্ছে যে আমাদের অডিট কমিটি, যেমন হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এবং অডিট যেমন ডিরেক্টলি রিপোর্ট করে হচ্ছে বোর্ড অডিট কমিটিকে, ঠিক তেমনি ভাবে সিআরও রিপোর্ট করে হচ্ছে বোর্ড রিস্ক কমিটিকে। ঠিক তেমনি ভাবে সিআরওর আন্ডারে আইটি সিকিউরিটি এন্ড রিস্ক থাকবে, তারাও ডিরেক্টলি রিপোর্ট করবে হচ্ছে বোর্ডকে থ্রু দা সিআরও। তো এই প্র্যাকটিসটা থাকা উচিত, তাহলে আইটি সিকিউরিটি এবং রিস্ক নিয়ে যারা কাজ করে তাদের ভয়েসটা বোর্ড লেভেলে পর্যন্ত যায় এবং বোর্ড লেভেল পর্যন্ত যাওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের যে আইটি পলিসি এবং গাইডলাইন এবং ওয়ার্ল্ড ওয়াইড আইটি গভর্নেন্স, আইটি সিকিউরিটি গাইডলাইনের যে থিম, ইন্টেনশন, সেই ইন্টেনশনটা হচ্ছে তাই, যাতে আমরা প্রপারলি গভর্নেন্স এনশিওর করতে পারি। আমরা যদি আইটি রিস্ক ম্যানেজমেন্ট করতে যাই, ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কনটেক্সট এস্টাবলিশ করা। কনটেক্সট এস্টাবলিশ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রপার অ্যাসেট ইনভেন্টরি করা। আপনি দেখবেন, আপনারা যারা আছেন আপনারা নিজেরা রিয়েলাইজ করতে পারবেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশনে এবং ব্যাংকগুলোর মধ্যে 98% ব্যাংকে এখন পর্যন্ত মানে কোন রকমের প্রপার আইটি অ্যাসেট ইনভেন্টরি নাই। শুধু আইটি অ্যাসেট ইনভেন্টরি না, অন্য অ্যাসেটেরও প্রপার ইনভেন্টরি নাই। আপনি যদি না জানেন আপনার কি কি অ্যাসেট আছে, আপনার কি কি সার্ভিস আছে, কোন সার্ভিস দিয়ে আপনি কাস্টমারকে কোন সাপোর্ট দেন, তাহলে সেটা কখন কিভাবে ডাউন হতে পারে, কোন ডাউনের কারণে আপনার কতটুকু বিজনেস লস হতে পারে, রেপুটেশন লস হতে পারে, এই জিনিসগুলোকে ক্যালকুলেট করা। আইটি অপারেশনে যারা থাকে তারা আসলে এই জিনিসগুলো নিয়ে সবসময় কনসিডার করতে পারে না। তার কারণ হচ্ছে ওনারা খুবই বিজি থাকে অপারেশন নিয়ে, বিজনেসকে রান করা নিয়ে, সেজন্য ওনাদেরকে হচ্ছে যে অপারেশন নিয়ে বিজি থাকবে। আইটি সিকিউরিটি এবং রিস্ক হচ্ছে রিস্ক এবং আইটি রিলেটেড সিকিউরিটি এবং রিস্ক গুলো লুপ ফল গুলো, উইকনেসেস গুলো আইডেন্টিফাই করবে এবং সেই অনুযায়ী অপারেশনকে জানাবে, অপারেশন সেগুলোকে রিজলভ করবে। যদি তারা রিজলভ না করে, কয়েক ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে আমার নলেজ নাই সেজন্য আমি পারছি না, তাহলে সেটাকে একভাবে ট্রিট করতে হবে, স্কিল বাড়াতে হবে। তারপরে হচ্ছে কিছু থাকে নেগলিজেন্স করা, সেই ক্ষেত্রে হচ্ছে একটু বকা দিতে হবে। গ্রস নেগলিজেন্স হচ্ছে পেনালাইজেস তার মধ্যে আনতে হবে। আর একটা হচ্ছে ফ্রড, যেটা হচ্ছে জিরো টলারেন্স। এইভাবে করে আমাদের রিস্ক রেটিং করতে হবে, যেটা আমরা আমাদের বড় ভাই মঞ্জু ভাই বলছেন যে আমরা কিন্তু আমাদের আগের অর্গানাইজেশনে আমরা কিন্তু ইবিএল এ আমরা এই ব্যাপারগুলো প্র্যাকটিস করতাম এবং আমি এখন যেখানে কাজ করি আমিও এখানে আমাদের এই প্র্যাকটিস গুলোকে স্টার্ট করার জন্য সব ধরনের অ্যাক্টিভিটি শুরু করেছি এবং আমরা কিন্তু এগুলো করে অনেক বেনিফিট পেয়েছি। যে আইটি অলসো গেট দ্য বেনিফিট, দো আইটি ফিল দ্যাট আইটি সিকিউরিটি, আইটি রিস্ক বা আইটি অডিট হচ্ছে যে ওনাদের ভুল বলে। আসলে আমরা যদি আর্লি আপনার ভুলটা ডিটেক্ট করে দিতে পারি, তাহলে যে রিস্কটার কারণে বিজনেস লস করবে এবং বিজনেসের রেপুটেশন হবে এবং ইউ মে বাংলাদেশ, আমরা আগে বিদেশে, আমি যখন সিকিউরিটি নিয়ে কাজ করি 11-12 সাল থেকে, তখন আমরা উদাহরণ দিতাম ওয়ালমার্টের এটারে বলে সিজো, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারের চাকরি চলে গেছে, সিটিওর চাকরি চলে গেছে, ইউকের আরবিএস ব্যাংকের সিইও এটারে কি বলে লস্ট হিজ জব, তারপরে হচ্ছে আরবিএস ব্যাংকের সিটিও লস্ট হিজ জব, সিজো লস্ট হিজ জব। হ্যাঁ, এগুলো আমরা বাইরের দেশের উদাহরণ দিতাম, বাট এটারে কি বলে যে এখন আমাদের সামনে উদাহরণ এবং বাংলাদেশ ব্যাংকের হ্যাক, এটা একটা কেস স্টাডি ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের গভর্নর স্যারকে কিন্তু রিজাইন করতে হয়েছে, যদিও আরো অনেকের অনেক পানিশমেন্ট পাওয়ার কথা, হয়তো অনেকে পাইছে বা পায় না, ডিফারেন্ট ইভেন
গত বছর যে কয়েকটা ব্যাংকের র্যানসমওয়্যার দিয়ে ঘটনা ঘটছে এবং হ্যাক হয়েছে, তাদের সিকিউরিটির লোকরা সাফার করছে, আইটি কনসার্ন জিবি যে সার্ভিসগুলো নিয়ে কাজ হয়েছে তারা সাফার করছে, তাদের প্রমোশন হ্যাং আউট হয়ে গেছে, ইনক্রিমেন্ট হ্যাং আউট হয়ে গেছে, এমডিস এটারে কি বলে যে বোর্ডের কাছে অ্যাকাউন্টেবল হতে হয়েছে। যদিও আমাদের এমডিরা বলে থাকেন যে ব্যাংকের কাস্টমারের টাকা যায় না, টাকা গেছে, তাহলে ব্যাংকের টাকা গেছে। আমি যদি বোর্ড অফ ডিরেক্টর হইতাম তাহলে বলতাম তাহলে কাস্টমারের টাকা যায় না, কার টাকা গেছে? আমি বোর্ড অফ ডিরেক্টর, আমার টাকা গেছে, আমার টাকা কি চলে যাওয়ার জন্য কি আমি আপনাকে রাখছি? তাহলে আইটি এবং হোল ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল টু সিকিউর দ্য আইটি রিসোর্সেস এবং বিজনেসের সমস্ত ফাইন্যান্সিয়াল রিসোর্স থেকে অ্যাসেট এবং পিপল সমস্ত রিসোর্সকে সিকিউর করা। সো আইটি সিকিউরিটি, আইটি অডিট, আইটি রিস্ক এবং হোল ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এইভাবে করেই কাজ করে, যাতে আমরা এই গভর্নেন্স মেকানিজমটাকে প্রপারলি ডেভেলপ করতে পারি এবং আমাদের এই রিস্কগুলো আর্লি ডিটেক্ট করে আমরা আমাদের ভ্যালু ক্রিয়েট করে বিজনেসকে সেভ করতে পারি এবং প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি। এন্টারপ্রাইজ রিস্ক আমি যেটা বললাম, এন্টারপ্রাইজ টোটাল আমাদের অর্গানাইজেশনের যে রিস্ক সেটাকে আমরা এন্টারপ্রাইজ রিস্ক বলি, যেখানে আমাদের সিআরও থাকেন, চিফ রিস্ক অফিসার, ওনার সুপারভিশনে ক্রেডিট রিস্ক ডিভিশন কাজ করে, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন কাজ করে, হ্যাঁ এরকম এসএমডি বিভিন্ন রিস্ক রিলেটেড কাজ করে। ঠিক তেমনি ভাবে আমার যে আইটি রিলেটেড রিস্ক আছে সেগুলো হচ্ছে যে কাজ করে এবং তারা রিপোর্ট করে এবং আইডেন্টিফাইড রিস্কগুলোকে রিজলভ করার জন্য যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন আছে সেই স্ট্যান্ডার্ড গাইডলাইন অনুযায়ী সেগুলোকে রিজলভ করার জন্য অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এখানেও কন্ট্রোলগুলো ডিফারেন্ট টাইপ হয়, যেমন প্রিভেন্টিভ কন্ট্রোল, ডিটেকটিভ কন্ট্রোল, কারেক্টিভ কন্ট্রোল। প্রিভেন্টিভ কন্ট্রোল হচ্ছে যে কন্ট্রোলগুলো ব্যবহার করলে আপনার অ্যাটাকটা হবে না বা রিস্কটা এক্সপ্লয়েট করা সম্ভব হবে না। ডিটেকটিভ কন্ট্রোল হচ্ছে যদি কোনো অ্যাটাক হয় তাহলে যাতে আমরা দেখতে পারি। আর কারেক্টিভ কন্ট্রোল হচ্ছে যদি ঘটনাটা ঘটে যায়, রিস্কটা এক্সপ্লয়েট হয়ে যায়, তাহলে আমরা যাতে সেটা থেকে রিস্টোর রিকভারি করে নরমাল বিজনেস সিনারিওতে আমরা চলে আসতে পারি। যেমন এগুলোর এক্সাম্পল বলি, প্রিভেন্টিভ কন্ট্রোল, আমরা বাসা থেকে বের হওয়ার সময় দরজায় লক করি। তারপরে হচ্ছে আমরা প্রিভেন্টিভ কন্ট্রোল, আমরা আমাদের কম্পিউটারে বা সফটওয়্যারে ইউজার নেম পাসওয়ার্ড দিই। তারপর হচ্ছে ডিটেকটিভ কন্ট্রোল, লগ এনেবল করি, সিসি ক্যামেরা রাখি। কারেক্টিভ কন্ট্রোল, প্রবলেম হলে আমরা রিস্টোর রিকভারি করে আবার বিজনেসকে নিয়ে আসি। এইভাবে করে এই প্রসেসগুলোতে যায়। আমরা প্রত্যেকটা প্রসেসকে আলাদাভাবে এবং নেক্সট ডেতে আমরা এটাকে করব ইনশাআল্লাহ। আমরা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করলে যেটা হবে, আমাদের লস মিনিমাইজ হয়, আর্লি এরর ডিটেক্ট হবে, থ্রেট আইডেন্টিফাই হবে, রিস্ককে প্রায়োরিটাইজ করা যাবে এবং রেসপন্স করার সুবিধা হবে, লিগ্যাল রেগুলেটরি কমপ্লায়েন্স হবে। আমরা যখন রিস্ক নিয়ে অ্যাসেস করব, আমাদের যে কন্ট্রোলগুলো অ্যাপ্লাই করা আছে সেই কন্ট্রোলগুলো আসলে প্রপারলি কাজ করে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যেমন আমি বললাম যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, আমরা আমাদের সিস্টেমে ইউজার নেম পাসওয়ার্ড দিছি, কিন্তু ব্যাপারটা কি এরকম আছে একজনে আরেকজনের পাসওয়ার্ড জানে? আমরা কি এবিসি বা 1 2 3 পাসওয়ার্ড দিছি? এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে হবে। আমরা ফায়ারওয়াল ইউজ করি, ফায়ারওয়াল কিনছি, লাগাইছি, কিন্তু প্রপারলি কনফিগার করছি? ফায়ারওয়ালের কোনো দুর্বলতা কি আমরা আইডেন্টিফাই করছি? এগুলো অ্যানালাইসিস করছি? ফায়ারওয়ালের প্যাচ আপডেট করতে হবে, সেগুলোকে আমরা করছি নাকি করি নাই? এই যখন রিস্ক অ্যাসেসমেন্ট করব, এইভাবে করে রিস্কগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। একদম নেটওয়ার্কের ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলাতে কি কি প্রবলেম আছে, সেগুলো কি কি চেক করা লাগে, যেগুলা স্টেপ বাই স্টেপ আমাদের এখানে আসবে। এবং কন্ট্রোল ইটসেলফ আমার জন্য কোনো রিস্ক ক্যারি করে কিনা সেই জিনিসটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যেটা রাখতে হবে প্রপারলি, যে আমাদের যাতে কম্প্রিহেন্সিভ হয়, কমপ্লিট, অডিটেবল, আমরা যে কাজই করি সেটা যাতে অডিট করে অডিটররা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা যাতে সেটার অ্যান্সার দিতে পারি এবং বলতে পারি, বুঝাতে পারি, দেখাতে পারি। অর্থাৎ ভেরিফাইয়েবল অ্যাসেসমেন্ট বা ওয়ার্ক হইতে হবে আমাদের, এবং সেটা জাস্টিফাইড হইতে হবে, লিগ্যাল রেগুলেটরি কমপ্লায়েন্স হইতে হবে এবং এনফোর্স করতে পারতে হবে। রিস্কের এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, কোভিড 5 এবং হচ্ছে ISO 27001 এক রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বা ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট প্রসেসের ক্ষেত্রে এই স্টেপস গুলো ফলো করে। কন্টেক্সট সিস্টেম করবেন। আপনার ব্যাংকের অনেক এরিয়া আছে, আইটি একটা এরিয়া, টোটাল আইটির নেটওয়ার্কের রিস্ক অ্যাসেসমেন্ট, সফটওয়্যারের রিস্ক অ্যাসেসমেন্ট, সফটওয়্যার আবার দুনিয়ার কত রকমের আছে, কোর ব্যাংকিং সিস্টেমের রিস্ক অ্যাসেসমেন্ট, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের রিস্ক অ্যাসেসমেন্ট, আপনার হচ্ছে যে মোবাইল ব্যাংকিং এর রিস্ক অ্যাসেসমেন্ট, এজেন্ট ব্যাংকিং এর রিস্ক অ্যাসেসমেন্ট, ডাটাবেস সার্ভারের রিস্ক অ্যাসেসমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অপারেটিং সিস্টেমের রিস্ক অ্যাসেসমেন্ট, প্রক্সি সার্ভারের রিস্ক অ্যাসেসমেন্ট, লট অফ থিংস। সো আপনাকে এনভায়রনমেন্টাল অর্থাৎ কনটেক্সট বেসড এনভায়রনমেন্ট আপনাকে এস্টাবলিশ করতে হবে। দেন হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টে আমার তিনটে স্টেপ: রিস্ক আইডেন্টিফাই করা, রিস্ক অ্যানালাইসিস করা, রিস্ক ইভালুয়েট করা। দেন হচ্ছে রিস্কের ট্রিটমেন্ট আমরা নিব। রিস্কের ট্রিটমেন্ট অনেকগুলো আছে যেগুলো আমরা জানি যে রিস্ক অ্যাকসেপ্ট করি, রিস্ক ট্রান্সফার বা করতে পারি, রিস্ক অ্যাভয়েড করি, রিস্ক মিটিগেট করতে পারি। আপনি যখন রিস্ক অ্যাসেস করবেন তারপরে আপনি বুঝতে পারবেন রিস্কের জন্য অ্যাকসেপ্ট করব কখন। যদি আমি দেখি আমি যে রিস্কটাকে আইডেন্টিফাই করছি, এই রিস্কটাকে মিটিগেট করতে গেলে আমার যে কস্ট আর ওই অ্যাসেটটাতে যে অ্যাসেটটাতে রিস্ক পাইছি সেই অ্যাসেটের যে কস্ট বা এক্সপ্লয়েট হইলে যে কস্ট, আমার কন্ট্রোলের কস্টের চেয়ে অ্যাসেটের কন্ট্রোলের কস্ট অ্যাসেটের কস্টের চেয়ে বেশি, সেক্ষেত্রে আমি রিস্ক অ্যাকসেপ্ট করব। অর্থাৎ আমি একটা অ্যাসেটকে সেভ করতে চাই, সেই সেভ করার জন্য যে টুলস বা সফটওয়্যার বা যে সিস্টেম আমি ব্যবহার করব, যে পদ্ধতি আমি ব্যবহার করব, সেই পদ্ধতিটার কস্ট আমার বেশি পড়বে। লস হবে আমার 100 টাকা, 100 টাকা বাঁচাতে আমার খরচ হবে 500 টাকা, সেক্ষেত্রে আমি রিস্ক অ্যাকসেপ্ট করব। তারপরে যদি দেখি আমার এটাকে কি বলে যে রিস্ক, আমার লস হচ্ছে 100 টাকা 500 টাকা, কিন্তু আমার এটাকে মিটিগেট করার জন্য খরচ হবে 10 টাকা বা 50 টাকা বা 100 টাকা, সেক্ষেত্রে আমি কি করব? রিস্ক মিটিগেট করব, রিস্ক ট্রান্সফার করব। একটা ঘটনা ঘটার, যেমন আর্থকুইক ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম, কিন্তু যদি ঘটে ইটস এ ক্যাটাস্ট্রফিক, একেবারে ধ্বংসাত্মক অবস্থা তৈরি হবে, কিন্তু সম্ভাবনা খুব কম ঘটার। সেক্ষেত্রে আমি কি করব? রিস্ক ট্রান্সফার করব, অর্থাৎ শেয়ার করব। অর্থাৎ আমি তখন ইন্স্যুরেন্সে যাব, আমি ইনস্যুর করব, অন্যের উপর চাপাই দিব, সেখানে আমি প্রিমিয়াম দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে রিস্ক আমি অ্যাভয়েড করব। এমন একটা রিস্ক, যেমন ধরেন কোন একটা অর্গানাইজেশন ভাবলো আমি ইন্টারনেট ব্যাংকিং করব, এখন ইন্টারনেট ব্যাংকিং করলে আমার ইনকাম হবে হচ্ছে মান্থলি 5 লাখ টাকা, কিন্তু এটাকে মেইনটেইন এবং এটা সিকিউরিটি মেইনটেইন করা, অ্যাসেস করা, এগুলোর জন্য আমার কস্ট হবে আরো অনেক বেশি, 7 লাখ 8 লাখ বা 10 লাখ। তখন ম্যানেজমেন্ট চিন্তা করলো যে থাক, আমাদের এই বিজনেস এখন নেওয়ার দরকার নাই, কারণ এটার জন্য যে ধরনের প্রিপারেশন এবং ক্যাপাবিলিটি আমাদের দরকার সেটা আমাদের নাই, তো এই বিজনেস আমরা এখন করব না। তখন আমরা হচ্ছে রিস্ক অ্যাভয়েড করব। এইভাবে করে এগুলো সব আমার এটাকে কি বলে যে আপনাদেরকে নেক্সট দিন আমি রিস্ক রেজিস্টার দেখাবো, যে রিস্ক অ্যাসেসমেন্টের ফাইনাল আউটপুট হচ্ছে রিস্ক রেজিস্টার। যে কোনো অডিটর যখন যাবে, আইটি অডিটর, তখন তারা কিন্তু আপনার কাছে রিস্ক রেজিস্টার চাবে। সো আপনি প্রত্যেকটা জিনিস জানার পরে, ফ্রেমওয়ার্ক ধরে কেআরআই কেপিআই করার পরে, আপনি ফাইনাল অ্যাসেসমেন্ট করার পরে আপনার যে রিস্ক রেজিস্টারটা আসবে সেটার এক্সেল শিটটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব, যেটার উপর ভিত্তি করে আপনারা আসলে ফার্দার আপনাদের মতো করে ফ্রেমওয়ার্কটাকে ডিফাইন করতে পারবেন। দুনিয়াতে রিস্ক ম্যানেজমেন্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, এর মধ্যে জেনেরিক রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে ISO 2100, আইটির জন্য হচ্ছে ISO 27005, এছাড়া NIST এর একটা স্পেশাল পাবলিকেশন আছে NIST 834। এই রিস্ক ফ্রেমওয়ার্ক গুলোকে অ্যানালাইসিস করে, এই রিস্ক ফ্রেমওয়ার্ক গুলোকে পড়ালেখা করে, এবং আমাদের আইসাকার আছে হচ্ছে রিস্ক আইটি ফ্রেমওয়ার্ক, এগুলো সবগুলো স্টাডি করে মোটামুটি আমি আমার অর্গানাইজেশনের জন্য বা আমার নিজে রিস্কটা আমি যেভাবে দেখি সেই রিস্ক ফ্রেমওয়ার্কটা আমি তৈরি করছি, যেটা আমি আপনাদের সাথে নেক্সট দিতে ডিসকাস করব। ইনিশিয়ালি আমরা হচ্ছে এটার টার্মস গুলোকে এবং টপিক গুলোকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো রিস্ক আইডেন্টিফিকেশনের প্রসেস, যে ভাই শিবলি ভাই সাইদ ভাই জিজ্ঞেস করছিলেন, আমরা আইডেন্টিফিকেশন করার প্রথম স্টেপ হচ্ছে অ্যাসেট আইডেন্টিফাই করা। আমি যদি আমার আইডেন্টিফাই, আমরা যদি আমাদের অ্যাসেটকে না জানি, তাহলে আমার কি আছে সেটাই তো জানি না। হ্যাঁ, আমার পকেটে 50,000 টাকা আছে, আমি এটাই জানি না, রাত্রেবেলা চিপা গলি দিয়ে গেলাম, হাইজ্যাক করে নিয়ে যাবে। আমার মানে 100টা সফটওয়্যার চলে, আমি জানি না কোন সফটওয়্যার দিয়ে কে কোথায় কানেক্ট হচ্ছে।
হ্যাঁ, বাহির থেকে একজন লগ ইন করলো, ওইটা কোন সার্ভারে আছে, ওই সার্ভার প্রপারলি হার্ডেন করা কিনা, ওই সার্ভারে প্রপারলি প্যাচ দেয়া আছে কিনা, ওই সার্ভারে অ্যান্টি ম্যালওয়্যার দেয়া আছে কিনা, ওই সার্ভারে অ্যান্টিভাইরাস দেয়া আছে কিনা, ওই সার্ভার আমি প্রপারলি মনিটরিং করি কিনা, সেগুলো যদি আমার প্রপারলি করা না হয় তাহলে তো আমি বুঝবো না যে আমার অ্যাসেটের মধ্যে কি রিস্ক আছে। সো আমাকে প্রথমে অ্যাসেট আইডেন্টিফাই করতে হবে। তো অ্যাসেট আইডেন্টিফাই মানে কি? অ্যাসেটের ইনভেন্টরি। আমি বললাম আমি 98 বলছি, কিন্তু আমি কনফিডেন্ট 99.95% organization will be fair to provide you the proper asset inventory. Then হচ্ছে আইডেন্টিফাই দ্য থ্রেটস। অ্যাসেট যখন আমি আইডেন্টিফাই করব তখন আমি বুঝবো আমার কোন অ্যাসেটে কে অ্যাটাক করতে পারে, কোন অ্যাসেটে কতটা অ্যাটাক হইতে পারে। হ্যাঁ, যেটা বেশি লুব্রিকেন্ট আপনার দেখেন লুক্রেটিভ, সেটাতে অ্যাটাক বেশি হবে। সিবিএস এ অ্যাটাক করে কিন্তু বাহির থেকে সিবিএস এ অ্যাটাক করে টাকা বাহির করে নেওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আপনি যদি বিদেশে টাকা নিতে চান টাকাকে ডলারে কনভার্ট করতে হবে। সো সিবিএস থেকে টাকা এক্সটার্নাল পিপল নিতে পারবে না, এটা করতে পারবে কি আপনার ইন্টারনাল পিপল। যখন আপনি সিবিএস মাইগ্রেশন করেন, আমরা সিবিএস লোনের এটা সেটা করতে যাই, বিভিন্ন ধরনের মানে রুল করি, তারপর হচ্ছে কুইরি চালাই, তারপর হচ্ছে ইন্টারেস্ট রেটের অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিভিটি করি। এগুলা করতে যে কেউ একটা অ্যাকাউন্ট বানাইলো, সেই অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে মাসে 10 পয়সা 5 পয়সা করে নিল, যেটাকে আমরা বলি সালামি অ্যাটাক। এইভাবে করে টাকা নিয়ে 5 বছর পরে আপনার 20 লাখ অ্যাকাউন্ট আছে, প্রতি মাসে 10 পয়সা 20 পয়সা করে নিল, 20 বছর পরে সে হচ্ছে যে 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা নিয়ে বের হয়ে চলে গেল। এইভাবে করে কিন্তু অ্যাটাক হইতে পারে। সো আপনাকে এইরকম করে করে অ্যাটাকগুলোকে করা যে কি আসলে এটা যেহেতু 6 ঘন্টা 7 ঘন্টার একটা সেশন, এখানে ওভারঅল একটা আলোচনা করে আমি কিছু পিন পয়েন্টস খুব দ্রুত আপনাদেরকে দিব, যেগুলো স্টাডি করে আপনারা যখন ফার্দার কাজ করবেন, এবং একটা আমার তৈরি করা ফ্রেমওয়ার্কটা আমি আপনাদের সাথে শেয়ার করব, which is very expensive, বাট আমি আসলে এই প্রফেশনটাকে খুবই ডিফারেন্টলি নেই। এখানে যারা আমাকে আগে থেকে চিনে, রফিক ভাই আছে, অন্যরা আছে, যে আমার এটা হচ্ছে যে এই প্রফেশন কে আইটি সিকিউরিটি, আইটি অডিট এবং আইটি রিস্ক, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, ডিজিটাল ফরেনসিক যারা করে তাদের প্রফেশন, এবং এখানে আসলে কত বেশি কাজ করার এবং কত কিছু করে আমরা আসলে অর্গানাইজেশনকে সেভ করতে পারি, এগুলা না করাতে আমাদের অর্গানাইজেশন গুলো কতটা থ্রেটে আছে, এবং আইটির সাথে এই প্রফেশনে যারা আছে তাদের যে গ্যাপ, এটাকে মিনিমাইজ করার জন্য আসলে আমরা এই সেশন গুলো নিচ্ছি, এবং হচ্ছে যে এগুলাকে প্রমোট করার জন্য। আপনারা করেন, তারপরে আপনাদের কোনো ফার্দার রিকোয়েস্ট আরো ডিটেইল আসবে, কারণ হিউজ জিনিস এটা রিস্ক ম্যানেজমেন্ট, আইটি রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা তখন ফার্দার আমাদেরকে নক করলে বা এগুলো আমরা ফিনপ্রো আরো ডিটেইল এটার মধ্যে যাব। সো আমরা থ্রেট আইডেন্টিফাই করতে পারবো তখন। দেন এক্সিস্টিং কন্ট্রোল আমার কি আছে এই অ্যাসেট গুলোকে সেভ বা সিকিউর করার জন্য, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো, সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। দেন আমরা ভালনারেবিলিটি গুলোকে আইডেন্টিফাই করব। ভালনারেবিলিটি মানে উইকনেস, সেই ভালনারেবিলিটি গুলোকে কিভাবে রিজলভ করতে হয়, তার রিকমেন্ডেশন এজ এ রিস্ক প্র্যাকটিশনার আমাদেরকে কিন্তু রিকমেন্ডেশন দিতে হয়, আমরা সেই রিকমেন্ডেশন গুলো দিব, এবং সেগুলা জন্য কি কনসিকুয়েন্সেস হবে এবং সেগুলোকে প্রপারলি ফলো আপ করতে হবে। মনে রাখতে হবে রিস্ক ইজ নট এন ওয়ান টাইম জব। যারা অডিটে আছেন, যারা ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্সে কাজ করছেন, রিস্ক নিয়ে কাজ করছেন, আপনারা সবাই জানেন যে, এবং যারা আইটিতেও কাজ করছেন তারা জানেন যে ইন্টারনাল কন্ট্রোল এবং আরএমডি বারবার কন্টিনিউয়াসলি কোয়ার্টারলি মান্থলি হচ্ছে যে রিপোর্ট নেয়, ইয়ারলি রিপোর্ট নেয় যে আইডেন্টিফাইড রিস্ক গুলোর ব্যাপারে কনসার্ন টিম বা ডিভিশন কি কি ব্যবস্থা নিছে। তো এইভাবে করে আমাদেরকে রিস্ক আইডেন্টিফিকেশন প্রসেসে একদম এই স্টেপগুলো ফলো করে আমাদেরকে যেতে হবে, এবং আমার যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কে এই স্টেপগুলো দেওয়া আছে, যেটা যদি আপনারা বসাই দেন তাহলে আপনারা আপনাদের আউটপুটটা পেয়ে যাবেন। আমরা রিস্ক আইডেন্টিফাই করার জন্য যে এরিয়াগুলোকে পাবো, যেমন অডিট রিপোর্ট, ইনসিডেন্ট রিপোর্ট, পাবলিক মিডিয়া, অ্যানুয়াল রিপোর্ট, প্রেস রিলিজ, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, বিজনেস কন্টিনিউটি, ইন্টারভিউ, ওয়ার্কশপ, সেমিনার, থ্রেট ইন্টেলিজেন্স, এরকম বিভিন্ন ধরনের সার্ভিসগুলোতে আমরা যদি যাই তাহলে কিন্তু আমরা এগুলো সম্পর্কে ইনফরমেশন গুলো আমরা পাবো, এবং তখন এগুলোর রিজলভ কি, রেজুলেশন কি, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আপনারা সবাই ওয়াকিবহাল আছেন যে অগাস্টের 28 তারিখে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ থেকে, অর্থাৎ গভর্নমেন্টের ইগভসার্ট বলে একটা অর্গানাইজেশন আছে, যারা নোটিফাই করছে যে ফার্স্ট ক্যাশ 2.0 নামে একটা ম্যালওয়্যার আঘাত করবে এবং টাকা পয়সা নিয়ে যাবে। এই কথা 28 তারিখে আমি শুনছি। অন্যান্য ব্যাংক আমাকে, আমার কলিগরা, পিয়ার কলিগরা ফোন করছে এক সপ্তাহ পরে, তার মানে এই এক সপ্তাহে কেউ নিউজই জানতো না।
যার কাছে এই খবরটা ছিল সে এটার সেন্সিটিভিটি বা ক্রিটিক্যালিটি হয়তো বুঝেন নাই, বা আমলাতান্ত্রিক যে জটিলতা আমাদের আছে, এটা আমি ওকে দিব, ওর থেকে ওকে তো ওর দিকে যাবে, এই ব্যাপারগুলোর মধ্যে কিন্তু আটকে ছিল। তো যদি হ্যাক হয়ে যেত, যদি কম্প্রোমাইজ হয়ে যেত, তখন কে রেসপন্সিবিলিটি নিত? সিটিও উইল ফায়ার, তারপরে হচ্ছে আইটি অডিটর উইল ফায়ার, আইটি সিকিউরিটি ম্যানেজার উইল ফায়ার, এই ধরনের সিচুয়েশন হইতো। কিন্তু ফায়ার তো সলিউশন না, এগুলাকে আমরা প্রিভেন্টিভলি আমরা নিতে পারি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামকে আমরা যদি ডিজাইন করি তার মাধ্যমে। এবং রিস্ক ম্যানেজমেন্ট ইটস নট অ্যান ওয়ান টাইপ জব, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। বারবার বলতেছি, এটা একটা কালচার। আপনি যদি অর্গানাইজেশন ওয়াইড আপনি কালচার ডেভেলপ করতে না পারেন, আমরা হয়তো মনে করি কালচার মানে হচ্ছে যে নাচ গান, হ্যাঁ, কবিতা পড়া, তা কিন্তু না। শুধু কালচার মানে হচ্ছে আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে আমার অফিসের কাজটা করি, আমার অফিসের প্রসেস, পলিসি, গাইডলাইন, রেগুলেটরি রিকোয়ারমেন্টে আমি কিভাবে রেসপন্স করি। এই যে কোভিড-19, আমরা যদি প্রপারলি কালচারাল হইতাম, আমরা যদি লোকরে প্রপারলি অ্যাওয়্যার করতাম, তাহলে কিন্তু আমাদের মানে রিস্ক অ্যাসেস ম্যানেজ করা আমাদের জন্য অনেক বেশি ভালো হইতো। কারণ আপনি যত সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে যান, যত রিস্ক ইমপ্লিমেন্ট করতে যান, আপনার সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হচ্ছে আপনার পিপল, আপনার হিউম্যান রিসোর্স। এই জন্য আমরা যারা সিকিউরিটি নিয়ে কাজ করি, আমরা বলি আমাদেরকে অবশ্যই ক্রিয়েট করতে হবে হচ্ছে হিউম্যান ফায়ারওয়াল। আমরা যাতে প্রপারলি আমাদের পিপলকে তৈরি করি, পিপলের উপরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা যে কোনো অর্গানাইজেশন যখন এস্টাবলিশ করতে চাই, আমাদের তিনটা কম্পোনেন্ট লাগে। একটা হচ্ছে পিপল, আরেকটা হচ্ছে প্রসেস, আরেকটা হচ্ছে টেকনোলজি। আমরা যারা টেকনোলজি নিয়ে কাজ করি বা অর্গানাইজেশন গুলো বেশিরভাগ ক্ষেত্রে টেকনোলজিতে ইনভেস্ট করতে, টেকনোলজি কিনতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে। আপনি ফায়ারওয়াল কিনতে যান, পারবেন, কিন্তু আপনি একটা সফটওয়্যার কিনতে যান, সহজে পারবেন না। ফায়ারওয়াল কেনার জন্য আপনি পারবেন, এই ফায়ারওয়ালটা যে কনফিগার করবে, যে এটাকে অ্যাসেস করবে, যে এটাকে ম্যানেজ করবে, যে এটা প্যাচ আপডেট করবে, সে লোকটার প্রপার ট্রেনিং আছে কিনা, এই কাজটা সে প্রপারলি করে কিনা, ফায়ারওয়াল কনফিগারেশনের স্ট্যান্ডার্ড, ফায়ারওয়াল কনফিগারেশনের পলিসি, ফায়ারওয়াল কনফিগারেশন করার পরে, টেস্ট করার পরে, তারপরে সেটা প্রোডাকশনে দিতে হবে, তার প্রসেস। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করতে চায় না। পিপলের প্রতি মারাত্মক অনীহা, প্রসেস মানার প্রতি মারাত্মক অনীহা, টেকনোলজি কেনা বা ম্যানেজ করার জন্য মোটামুটি আগ্রহ আছে, তারপরে আর ম্যানেজ করতে চায় না। তো এই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এটা প্রপার সিকিউরিটি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমেই সম্ভব, যেটা আসলে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনে, বিভিন্ন ব্যাংকে, আমাদের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, আইটি সিকিউরিটি, আইটি রিস্ক ম্যানেজমেন্ট, তারা এটা করে। এবং আইটি অলসো বিকাম অ্যাওয়্যার, আইটিও অ্যাওয়্যার হচ্ছে, কিন্তু আরো অনেক বেশি অ্যাওয়্যার হইতে হবে। আইটি চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অডিটর বা আইটি অডিটর, আইটি সিকিউরিটি ম্যানেজার এবং আইটি ম্যানেজার, এরা একই ল্যাঙ্গুয়েজে, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্সের একই ল্যাঙ্গুয়েজে যখন কথা বলবে, তখন কিন্তু সিএক্সওস হচ্ছে যে তাদেরকে ওই ফ্যাসিলিটি গুলো দিবে, এবং সেটা করতে সম্ভব। এবং এটা সম্ভব শুধুমাত্র আমরা যদি অর্গানাইজেশনে প্রপার কালচার ডেভেলপ করতে পারি। এবং রিস্ক আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, রিস্ক হাইড করে রাখার ব্যাপার না। আপনি রিস্ক হাইড করে রাখলে প্রবলেম। তো আপনাকে কি করতে হবে, এবং ম্যানেজমেন্টও কখনো কিন্তু এই দায়িত্ব নিবে না। আপনি আজকে একটা রিস্ক জেনে চুপ করে থাকলেন, তারপরে এই ঘটনাটা ঘটলে ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে অ্যাকাউন্টেবল করবে, আমাকে অ্যাকাউন্টেবল করবে। সো অ্যাজ এ রিস্ক প্র্যাকটিশনার আমরা কিন্তু সেটা করব না, আমরা ডিসক্লোজ করে দিব। এবং আমি যখন সিকিউরিটি রিস্ক নিয়ে করা শুরু করছি, এখানে আমার বড় ভাইরা আছেন, আমার বসরা আছেন, অনেকেই যিনারা হচ্ছে গাইড করছেন যে আমরা আসলে কিভাবে এই জিনিসগুলোকে সিনিয়র ম্যানেজমেন্টের কাছে আমরা প্লেস করব। কারণ আপনি প্লেস করে দিবেন, প্লেস করার পরে সিনিয়র ম্যানেজমেন্ট উইল রিভিউ, এবং সিনিয়র ম্যানেজমেন্ট ওনারা ওনাদের রিস্ক টলারেন্সের এবং অ্যাপেটাইটের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কোনটাতে কি রেসপন্স করবে ওনারা কিন্তু গাইড করে দিবে। সেই অনুযায়ী আপনি ইমপ্লিমেন্ট করেন, দেন মানে রেসপন্সিবিলিটি শিফট হয়ে যাবে, এবং রিস্ক সম্পর্কে সবাই জানবে, এবং রিস্ক অ্যাওয়্যার ডিসিশন মেক করতে সুবিধা হবে সিনিয়র ম্যানেজমেন্টের। সো আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যাতে আইটি সিকিউরিটি এবং আইটি রিস্ক অ্যাওয়্যার কালচার আমরা তৈরি করতে পারি। এবং আমরা যারা আইটি আছি, আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, কোনো এন্টারপ্রেনার আইটি ডিভিশন খুলবে এই জন্য কিন্তু তারা ইনভেস্ট করে না, ইনভেস্ট করে বিজনেস করার জন্য। বিজনেস করতে গিয়ে বিজনেসকে এনেবল করার জন্য তাদের আইটি কে লাগে, তখন তারা আইটি এনেবল করে।
আইটি ডিপার্টমেন্ট ওপেন করে। এর জন্য একটা কথা বলি আমরা আইটি রিস্কে, সেটা হচ্ছে আইটি রিস্ক ইজ দ্য বিজনেস রিস্ক। এটা যারা সি রিস্কে পড়ালেখা করছেন, আইটি অডিট, তারপর হচ্ছে আইটি সিকিউরিটি পড়ালেখা করছেন, বিভিন্ন এক্সাম সার্টিফিকেশন আছে, সিজা, সিরিক, সিজম, সিআইএসএসপি, হ্যাঁ, তারা জানেন এটা একদম পরীক্ষার একদম বেসিক কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এর, যে আইটি রিস্ক ইজ দ্য বিজনেস রিস্ক। অর্থাৎ বিজনেস যেটাকে রিস্ক মনে করবে, আইটি সেটাকে রিস্ক মনে করবে, এবং সেটাকে মিটিগেট করার জন্য আইটি কে সমস্ত ধরনের ব্যবস্থা নিতে হবে, এবং সিনিয়র ম্যানেজমেন্টের কমিটমেন্ট বাই ইন করতে হবে। আমরা যদি প্রপারলি সিনিয়র ম্যানেজমেন্টের কমিটমেন্ট বাই ইন করতে না পারি, তাহলে কিন্তু আমরা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমরা যখন বলবো আইটি এবং অন্যরা সবাই কিন্তু কি করবে, আমরা দূর এটা হয় না, কোনোদিন ঘটে নাই, আজকেও ঘটবে না, এই ধরনের কথা বলবে। কেউ কি ভাবছে সুইফট দিয়ে এত টাকা চলে যাবে? ম্যাক্সিমাম ব্যাংকের দেখবেন যে যদি 5000 কম্পিউটার থাকে, 4700 কম্পিউটারে অ্যান্টিভাইরাস আপডেট আছে, 300টাতে নাই। ভাই 300টাতে নাই, এটা আপনি অডিট রিপোর্টে দিবেন, রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট দিবেন, কি হবে এটা? আরে ভাই 300টা তো লাগবে না, একটা কম্পিউটার হইলেই হবে আপনার নেটওয়ার্কে ঢোকার জন্য, 300টা লাগবে না। এই জন্য আপনাকে ব্রিং ইউর ওন ডিভাইস, তারপরে হলো কেউ এসে আপনার নেটওয়ার্কের মধ্যে তার ল্যাপটপ লাগাই পারবে কিনা, বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম যেমন আমাদের এখন প্রচুর আছে, সেটাকে আমরা কিভাবে অ্যালাউ করব না করব, এগুলা কিন্তু আইটি সিকিউরিটি, আইটি রিস্ক, আইটি অডিট, এরা সবাই মিলে প্রপারলি অ্যানালাইসিস করে যেভাবে দিলে বিজনেস সিকিউর হবে, সেই জিনিসটাকে এস্টাবলিশ করতে হবে। এবং অনেকে বলবে দিস আর দ্য ব্লকার, বিজনেস ইউনিট যারা আছে, রিটেল বিজনেস যারা, তারপরে হচ্ছে কমার্শিয়াল, অর্থাৎ যারা বিজনেস করে, অর্থাৎ যারা টাকা ইনকাম করে, তারা কিন্তু আমাদের যাদের কথা বলছি, আইটি সিকিউরিটি, আইটি রিস্ক, আইটি অডিট, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, আমাদেরকে বলে রোড ব্লকার বা শো স্টপার। কিন্তু আসলে আমরা শো স্টপ করে কতটুকু আমরা তাদেরকে সেভ করতেছি, সেই জায়গাটা যদি প্রপার অ্যানালাইসিস করে আমরা বলে দিতে পারি, তাহলে কিন্তু লোকে আমাদের কথা শুনবে এবং এইটাকে তাদের জন্য বেনিফিশিয়াল মনে করবে। আদারওয়াইজ তারা মনে করবে আমরা তাদেরকে ডিস্টার্ব করতেছি। এই জন্য অর্গানাইজেশনে আমরা যখন কোনো একটা অ্যাক্টিভিটি করব, রিস্ক অ্যাসেসমেন্ট করব, সেখানে আমাদের প্রত্যেকটা কাজের আমরা বলি যে রাশি মডেল, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসাল্ট এন্ড ইনফর্ম, অর্থাৎ যে কোনো একটা কাজ করতে গেলে আমরা কোন কাজের জন্য কে সেটাকে আমরা একটা চার্ট করে আমাদের ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, ম্যানেজমেন্ট যাতে ইন ওয়ান গো আইডেন্টিফাই করতে পারে কোন কাজের জন্য কে অ্যাকাউন্টেবল এবং রেসপন্সিবল, সেটা আমরা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেই জিনিসটা আমাদেরকে ইনফর্ম করে মানে ডিফাইন করে দিতে হবে। এটা আমরা রাশি মডেলের মাধ্যমে করতে পারি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মোর দেন ওয়ান পিপল ক্যান বি রেসপন্সিবল বাট অ্যাকাউন্টেবল অনলি ওয়ান পিপল। কারণ যদি পার্টিকুলার একজন লোক বা একটা ডিভিশন যদি অ্যাকাউন্টেবল না হয়, অনেক লোক যদি সেটার জন্য অ্যাকাউন্টেবল হয়, তাহলে হচ্ছে পিলো পাসিং হবে, অর্থাৎ একজন আরেকজনের ঘাড়ে দোষ দিতে চাবে। সো এই জায়গাটা যাতে না হয়, সেজন্য অ্যাকাউন্টেবল একজন থাকে বা একটা ডিভিশন থাকে, রেসপন্সিবল মোর দেন ওয়ান পারসন, হ্যাঁ, মোর দেন 2%। তারপর হচ্ছে কনসাল্ট, হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট যাকে জানাই করতে হয়, আর কিছু থাকে হচ্ছে স্টিয়ারিং কমিটি বা একদম টপ ম্যানেজমেন্ট যাদেরকে ইনফর্ম করে করতে হয়। সো আমরা যখন কোন একটা অ্যাক্টিভিটি করি, আমরা যাতে এই জায়গাটাকে আইডেন্টিফাই করে মুশফিক ভাই, আমি জানতে চাই, সেটা হচ্ছে আমাদের তো প্রতিটা ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট একটা ডিভিশন, সেপারেট ডিভিশন আছে, হ্যাঁ, পাশাপাশি আইটি ডিভিশন আছে। এখন এই রিস্ক অ্যানালাইসিস এবং রিস্কের যে কমপ্লায়েন্স, সেটা কি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কাজ নাকি আইটি ডিভিশনের কাজ? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে আইটি ডিভিশন ডিফারেন্ট পার্টি। সো আইটি ডিভিশন আইটি অপারেশন চালায়, আইটি অপারেশন, আইটি ডিভিশন আইটি অপারেশনের কাজ করবে। আইটি সিকিউরিটি এন্ড রিস্ক নামে সেপারেট একটা ডিভিশন বা ইউনিট হওয়ার কথা, যারা হচ্ছে আইটি সিকিউরিটি এবং রিস্ক অ্যাসেসমেন্ট করবে বেসড অন রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, সিকিউরিটি ম্যানেজমেন্ট পলিসি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী করে, সেগুলা আইটির কনসার্ন নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্কে জানাবে, সিস্টেমের প্রবলেম সিস্টেমকে জানাবে, ডাটাবেজের প্রবলেম ডাটাবেজকে জানাবে, এন্ড সো অন, এইভাবে করে যাবে, করে দিবে, তারা তাদের এগুলা সলভ করবে। আইটি অডিট ডিপার্টমেন্ট সেপারেট ডিপার্টমেন্ট, যারা আইসিসির আন্ডারে থাকে, তারা আইটি অডিট করবে, করে আইটি সিকিউরিটি রিস্ক যা করার কথা তা করছে কিনা, আইটির যা যেভাবে চলার কথা আইটি সেভাবে করছে কিনা, কারণ আইটি পলিসি আছে, ওই পলিসি অনুযায়ী তাদের চলার কথা, তাদের চলার পথে কোনো গ্যাপ থাকলে সেটা আইটি সিকিউরিটি এবং রিস্ক করবে, বলবে, ওইটা সলভ করবে। আইটি অডিট ইন্ডিপেন্ডেন্টলি দেখবে আইটি সিকিউরিটি, রিস্ক এবং আইটি এরা মিলে যার যে কাজ করার কথা তারা তাদের সে কাজ করছে কিনা। আরএমডি দেখবে হচ্ছে যে ওভারঅল এন্টারপ্রাইজ রিস্কটা দেখে, সেখানে আমাদের ব্যাংকের 6টা কোর রিস্কের মধ্যে আইটি অলসো এ কোর রিস্ক।
সে রিস্কটাকে যেটা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে সলভ করার জন্য আইটি সিকিউরিটি এন্ড রিস্ক যে ফাইন্ডিং গুলো দিয়েছে এবং রেটিং এ যে মার্ক আসছে সেটাকে রিসলভ করার জন্য আইটি কি কি ব্যবস্থা নিছে। যদি আইটি পজিটিভলি সে ব্যবস্থাগুলো নেয় তাহলে তো ভালো, যদি না নেয় কেন পারে না চ্যালেঞ্জ গুলো জানবে, সেগুলোকে বলার জন্য বলবে। এই জন্য ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট কমিটি মানে নামে এক এক ব্যাংকে এক নাম, আমার আগের ব্যাংকে ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট কমিটি নামে ছিল, হ্যাঁ, এবং এখনকার ব্যাংক অর্গানাইজেশনেও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি নামে আছে। তাদের কাছে আরএমডি হচ্ছে দিবে, আরএমডি রিস্ক পার্সপেক্টিভে জিনিসটাকে দেখবে, অর্থাৎ এক একজন এক একটা, অর্থাৎ এই কাজটা প্রপারলি কাজ করার জন্য আইটি সিকিউরিটি এন্ড রিস্ক হচ্ছে অ্যাকাউন্টেবল এবং আইটি অপারেশন চালাবে, কিন্তু তারা কমপ্লায়েন্ট অবস্থায় চালাবে এবং আইটি সিকিউরিটি রিস্ক অডিট ওদেরকে যে ভুলগুলো ধরায় দেয় সেগুলোকে ওভারকাম করে সলভ করে তারা তাদের অপারেশনকে চালাবে। আদারওয়াইজ তাদের জন্য রেটিং অনুযায়ী তাদের যে পেনাল্টি পাওয়ার কথা সে পেনাল্টি পাবে, আর যদি টেকনোলজি প্রবলেমের কারণে হয় তাহলে তাদের যা যা সাপোর্ট দেওয়া দরকার সে সাপোর্ট দিবে। সব সাপোর্ট দেওয়ার পরেও তারা যদি কাজ না করে তাহলে তাদের ব্যাপারে এনফোর্স করতে হবে, পেনাল্টি করতে হবে। আপনারা দেখবেন আমি এই শব্দটা অনেকবার বলি, এনফোর্স করি, পেনাল্টি করি। যারা আইটির আছেন তারা মাইন্ড করেন না, কারণ এটা হচ্ছে যে আসলে আমার টোটাল ফ্রেমওয়ার্কের একটা পার্ট, যেখানে আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যারা নেগলিজেন্স করবে। আমি আগেই বলছি আমি জানি না, সেই জন্য আমার এক ধরনের ব্যাপার, নেগলিজেন্সের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট, গ্রস নেগলিজেন্সের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট, কনজিকিউটিভলি গ্রস নেগলিজেন্সের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট, ফ্রডের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের টলারেন্সের উপরে এই ব্যাপারটা হবে। এগুলো নিয়ে আমি আরো ডিটেইল পরে এবং ফ্রেমওয়ার্ক যখন আলোচনা করব টপ ম্যানেজমেন্ট বোর্ড কিংবা একদম টপ ম্যানেজমেন্টের কাছে রেসপন্সিবল কে হবে? আরএমডি হবে নাকি আইটি সিকিউরিটি উইংস হবে? আইটি সিকিউরিটি হবে, আর আরএমডি হচ্ছে এগুলা অ্যানালাইসিস করে। আরএমডি যেখানে রিপোর্ট করে তারা টোটাল এন্টারপ্রাইজ রিস্ক বলে, সেই এন্টারপ্রাইজ রিস্কের একটা পার্ট হচ্ছে আইটি রিস্ক। সো আইটি সিকিউরিটি এন্ড রিস্ক যে রিপোর্টটা আইডেন্টিফাই করে সেটা সামারি রিপোর্ট তাদের রিপোর্টের মধ্যে থাকতে হবে, তখনই এটা আসলে ব্রিং অন দ্য বোর্ড মিটিং রুমে চলে আসবে এবং তখন আইটি সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজার বা হেড বা সিজিও যাই বলি সে তার ব্যাপারটা এক্সপ্লেন করবে, তখন দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে, যার জন্য যেটার জন্য যে অ্যাকাউন্টেবল হবে তার কাজটা সে করবে। কারণ সিকিউরিটি এবং রিস্কের দায়িত্ব হচ্ছে মাইক্রোফোনটা বন্ধ করে, মাইক্রোফোনটা বন্ধ করেন, মিউট করেন হ্যাঁ। তো এই ব্যাপারটা তখন ক্লিয়ার হয়ে যাবে আর কি, এভাবে করে কাজ কার্ডটা ওপেন করে একটু কাইন্ডলি মিউট করবেন প্লিজ। ওকে ওকে, তো এইভাবে করে আমাদের জিনিসগুলোকে এনশিওর করতে হবে। আমরা যখন রিপোর্ট দিব রিস্ক রিপোর্ট, সেটা অ্যাকুরেট হইতে হবে, কমপ্লিট এবং টাইমলি, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা আইটি নিয়ে কাজ করি, আইটি খুবই সেনসিটিভ, আইটি ইনফরমেশন অনেক সময় ভোলাটাইল। সো কম্পিউটারে বা ইয়েতে আমরা যে রিস্কগুলো পাই সেগুলো রিজলভ হয়ে যাওয়ার ইস্যু থাকে, সেটা থাকবে, ভেলোসিটি থাকবে, প্রক্সিমিটি, ইন্টারডিপেন্ডেন্সি, মোটিভেশন, স্কিল এবং ভিজিবিলিটি, এই ব্যাপারটা থাকবে। ইমপ্যাক্ট, কম্প্রোমাইজ অর লস ইনফরমেশন, লস অর কম্প্রোমাইজ অফ এ সিস্টেম। কনফিডেন্সিয়ালিটি, আমাদের প্রপার কনফিডেন্সিয়ালিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে এবং অ্যাভেলেবিলিটি থাকতে হবে। আমরা যখনই কোনো সিকিউরিটি ইমপ্লিমেন্ট করি আমাদের মেইন কাজ হচ্ছে টু এনশিওর দি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। আইটি রিস্ক ম্যানেজমেন্টের কিছু কনসেপ্ট আপনারা অলরেডি জানেন, এগুলো আমি খুব বেশি ডিটেইল এগুলোতে যাব না। আমাদের প্রপার সেগ্রিগেশন অফ ডিউটিজ এটা ইমপ্লিমেন্ট করতে হবে প্রত্যেকটা কাজের জন্য, ডিউটির জন্য অর্গানাইজেশনে। আমাদের জব রোটেশন, ম্যান্ডেটরি ভ্যাকেশন, এগুলো আমাদের থাকতে হবে। আমরা যাতে যে কোনো সিস্টেমে আমরা যখন কাউকে বা কোনো সিস্টেমকে আমাদের নেটওয়ার্কে অ্যাক্সেস দেই সেটা যাতে প্রপার আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করে আমরা করি, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সো আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। ওকে, রিস্ক ফ্যাক্টরস আমরা থ্রেট এজেন্ট বলি। আমাদের থ্রেট মানে হচ্ছে আমাদের যখন কোন একটা আমরা কোন একটা সার্ভার কনফিগার করলাম, সেটা স্ক্যান করে সেটা ভালনারেবিলিটি মানে হচ্ছে উইকনেস, যেটার মাধ্যমে তাকে অ্যাটাক করা যাবে। ভালনারেবিলিটি থাকলে আমার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাটাক হতে পারে।
যে সফটওয়্যার বা টুলটা ইউজ করে আমার অ্যাটাকটা করব সেটাকে বলি আমরা হচ্ছে থ্রেট এজেন্ট। যেমন ম্যালওয়্যার আমি যদি কোনো কম্পিউটারে ইনস্টল করি এবং ম্যালওয়্যার দিয়ে অ্যাটাকটা করতে চাই, তাহলে ম্যালওয়্যারটা হচ্ছে থ্রেট এজেন্ট। আপনি যদি অ্যান্টি ম্যালওয়্যার ইনস্টল না করেন এবং অ্যান্টি ম্যালওয়্যারের সিগনেচার আপডেটেড না হয়, তাহলে সেটা হচ্ছে ভালনারেবিলিটি। সেটার কারণে আপনার কম্পিউটারটা আমি কম্প্রোমাইজ করে ফেলতে পারবো, আপনার ডেটা আমি চুরি করতে পারবো, সেটা হচ্ছে থ্রেট। সেটার কারণে আপনার অনেক টাকা লস হবে, সেটা হচ্ছে রিস্ক। আর সেগুলো এই সমস্ত অ্যাক্টিভিটি কার উপরে করা হবে? আপনার অ্যাসেটের উপরে। দিস ইজ দ্য relationship between the threat, vulnerability, risk, threat agent and assets. These are all our assets for us in the organization. So এগুলো সবগুলাই আমার অ্যাসেট, এগুলাকে আমাকে সেভ করতে হবে। এবং আমার নেটওয়ার্কের ফিজিক্যাল সিকিউরিটির ভালনারেবিলিটি, নেটওয়ার্কের ভালনারেবিলিটি, সফটওয়্যারের ভালনারেবিলিটি, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি, হ্যাঁ, এগুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ আমরা এগুলা করতে পারবো না। দেন আমরা পেনিট্রেশন টেস্টিং এর কথা বলি। পেনিট্রেশন টেস্টিং মানে হচ্ছে কোন একটা সিস্টেমের ভালনারেবিলিটি আইডেন্টিফাই করে হ্যাকাররা যেভাবে হ্যাক করে কম্প্রোমাইজ করে ফেলে, সেভাবে নিজের টিম বা কাউকে টাকা দিয়ে এনগেজ করে সেটা টেস্ট করানো, পেনিট্রেট করা, যে আমার সিস্টেমকে কেউ হ্যাক করতে পারবে কিনা। এই টেস্টটাকে বলা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। এটারও যে রিপোর্ট সেটাও রিস্ক অ্যাসেসমেন্টের পার্টের মধ্যে পড়ে, এবং এটার আউটপুটটা ইনপুট হিসেবে নিয়ে কনসার্ন টেকনোলজি টিমকে দিয়ে সেই প্রবলেমগুলোকে আমরা রিজলভ করার করে আমরা আমাদের প্রবাবিলিটি এবং ইমপ্যাক্টটাকে আমরা মিনিমাইজ করার জন্য কাজ করব। এগুলো আমরা বেশি একটা ডিসকাস করব না। আমরা যখন কাজ করব আমাদেরকে রিস্ক সিনারিও ডিফাইন করতে হবে। আমরা যখন একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করব, সেখানে আমাদেরকে রিস্ক সিনারিও তৈরি করতে হবে, অর্থাৎ কি কি রিস্ক হইতে পারে, কে রিস্ক ঘটাইতে পারে, অ্যাক্টর কার কাছ থেকে রিস্ক আসতে পারে, সেটা থ্রেট টাইপটা কি, কোন ধরনের ইভেন্ট হইতে পারে, সেই ইভেন্টগুলো লিস্ট করা, অ্যাসেট গুলো লিস্ট করা, ওই ইভেন্টের জন্য কোন কোন অ্যাসেটে ইমপ্যাক্ট করবে সেই অ্যাসেট গুলোকে আইডেন্টিফাই করা, এবং সেই জন্য আমার কি ধরনের লস হবে, সেগুলোকে প্রিভেন্ট করতে আমার কি ব্যবস্থা নিতে হবে, তার জন্য কস্ট কি, এই ব্যাপারগুলো আমাকে সেপারেট এক্সেল শীট বা ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা আপনারা আমার রিস্ক রেজিস্টার বা ফ্রেমওয়ার্কের মধ্যে আপনারা দেখবেন নেক্সট ডেতে। সো এভাবে করে আমাদেরকে রিস্ক সিনারিও ক্রিয়েট করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। তো রিস্ক রেজিস্টার, যে কোনো রিস্ক অ্যাসেসমেন্টের আলটিমেট আউটপুট হচ্ছে রিস্ক রেজিস্টার। যে কোনো রিস্ক অ্যাসেসমেন্টের বা রিস্ক ম্যানেজমেন্টের আউটপুট হচ্ছে রিস্ক রেজিস্টার, যেখানে আমার সিরিয়াল নাম্বার থাকবে, রিস্ক অ্যাসেটের ইনভেন্টরি থাকবে, মানে অ্যাসেটের নাম থাকবে, অ্যাসেটের দাম থাকবে, অ্যাসেটের ওনার কে থাকবে, অ্যাসেটের কাস্টোডিয়ান কে তা থাকবে, কি রিস্ক এটাতে সেটা থাকবে, সেই রিস্কের কারণে আমার কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি কোনটাতে ইমপ্যাক্ট করবে সেটা বলা থাকবে, সেটাকে ম্যানেজ করার জন্য কোন কন্ট্রোল অ্যাপ্লাই করতে হবে কন্ট্রোলটা দেওয়া থাকবে, সেই কন্ট্রোলের ওনারকে সেটা বলা থাকবে, রিস্ক ওনারকে সেটা বলা থাকবে, এই কন্ট্রোলটা কত তারিখের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে তার ডেডলাইন বলা থাকবে এবং রিমার্কস দেওয়া থাকবে। এইভাবে করে রিস্ক প্র্যাকটিশনার বা যিনি রিস্ক ম্যানেজার, সে প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করে তার রিকমেন্ডেশন সহ এই ডিটেইলটা সে হচ্ছে দিয়ে কনসার্ন টিমকে দিয়ে দিবে, এবং কনসার্ন টিম সেভাবে করে সেগুলোকে রিজলভ করবে এবং আপডেট দিবে এবং ট্র্যাক রাখবে রিস্ক রেজিস্টারে, যাতে কোনোটা এরকম না হয়, গেট আউট অফ হ্যান্ড এরকম যাতে না হয়, এটা এনশিওর করবে।